যুদ্ধবিরতি আলোচনার মাঝেই আফগান ভূখণ্ডে পাকিস্তানি হামলা, হালকা ও ভারী অস্ত্র ব্যবহারের অভিযোগ। ইরানে ইসরায়েলি হামলায় যুক্ত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প। বিস্ফোরক মন্তব্য ঘিরে সমালোচনা। মুদ্রাস্ফীতির জন্য নিজ সরকারকে দুষলেন ইরানের প্রেসিডেন্ট, বললেন সরকারি ব্যয় আরও কমাতে হবে। সিরিয়ার প্রেসিডেন্টের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ। হোয়াইট হাউস সফরে আর বাধা নেই সারার। 7-9-8টি বিমান নামানো হয়েছিল। ভারত পাকিস্তান সংঘাত নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য। যুদ্ধবিরতি জোরদারে চলমান আলোচনার মাঝেই আফগানিস্তানের ভূখণ্ডে গোলাবর্ষণ করেছে পাকিস্তান, এমন গুরুতর অভিযোগ করেছে কাবুল। আফগান সামরিক সূত্র জানিয়েছে যে পাকিস্তান বাহিনী হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকায় গোলা নিক্ষেপ করেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী গোলার শব্দ প্রায় 10 থেকে 15 মিনিট ধরে চলে। এএফপি প্রতিবেদনে বলা হয়েছে 6 নভেম্বর আফগান সামরিক কর্মকর্তারা ও ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা এই তথ্য নিশ্চিত করেছে। তবে পাকিস্তান সেনাবাহিনী বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সূত্রগুলো বলছে, অপরিপক্ষের ওপর আঘাত না করায় এখন পর্যন্ত তৎক্ষণাৎ উত্তেজনা সামলানো গেলেও পারস্পরিক আশঙ্কা ও অভিযোগ অব্যাহত রয়েছে। গত অক্টোবরের শুরুতে কাবুলে একাধিক বিস্ফোরণের পর দুই দেশের সীমান্তে তীব্র সংঘর্ষ ঘটে। জাতিসংঘ জানায় এই সংঘাতে অন্তত 70 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে প্রায় 50 জন আফগান বেসামরিক নাগরিক ছিলেন। এমন একটি প্রাণহানির ঘটনা দুই দেশের সাম্প্রতিককালের সংঘাতের মধ্যে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী বলে বিবেচিত হচ্ছে। আফগান সরকার 2021 সালে কাবুলে ক্ষমতায় ফেরার পর থেকে ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক ধীরে ধীরে খারাপের দিকে যায়। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে জঙ্গি তৎপরতা ও নিরাপত্তা উদ্বেগকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সংঘাত থামানোর চেষ্টা হিসেবে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় গত 19 অক্টোবর দোহায় ইসলামাবাদ ও কাবুল একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। তবে সাম্প্রতিককালে তুরস্কে সেই চুক্তি চূড়ায়িত করতে আয়োজিত আলোচনায় গত সপ্তাহে আটকে যায়। উভয় পক্ষ একে অপরকে অবিশ্বাসী আচরণ করার অভিযোগও করেছে এবং ইস্তাম্বুলের পুনরায় আলোচনার কথা থাকলেও স্থানীয় সময় রাত পর্যন্ত জানা যায়নি যে নির্ধারিত বৈঠকটি বাস্তবে অনুষ্ঠিত হয়েছে কিনা। রাজনৈতিক টানাপোড়েন ও সংশয় কাটলে পরিস্থিতি শান্ত হতে পারে, আর আলোচনা ব্যর্থ হলে সামরিক সংঘাত আরও ধারালো রূপ নিতে পারে বলে উভয় পক্ষেরই হুঁশিয়ারি দিয়েছে। নাজমা, মাই টিভি। ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নিজে জড়িত ছিলেন এই কথা প্রকাশ্যে স্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি দাবি করেছিলেন হামলার সিদ্ধান্ত ইসরায়েল স্বাধীনভাবে নিয়েছিল। 6 নভেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, প্রথমে ইসরায়েলি হামলা চালাই। হামলাটি ছিল অত্যন্ত শক্তিশালী। পুরো অপারেশনের দায়িত্ব আমার কাঁধেই ছিল। তিনি আরও বলেন, হামলার প্রথম দিন ইসরায়েলের জন্য ছিল বিশেষ সফল একটি দিন। সেদিনই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করা সম্ভব হয়েছে। গত 13 জুন কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ইসরায়েল ইরানের ভেতরে একাধিক স্থাপনায় ব্যাপক আক্রমণ চালায়। এতে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে। এর পাল্টা জবাবে ইরান ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়ায় এবং ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। যদিও শুরুতে ওয়াশিংটন ঘোষণা করেছিল হামলা সম্পূর্ণ ইসরায়েলের নিজস্ব সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র এতে জড়িত নয়। এমনকি ওই সময়ে তেহরানকে সতর্ক করা হয় যে মার্কিন সেনা বা মার্কিন স্বার্থের উপর কোনো প্রতিক্রিয়া যেন না আসে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তখন বলেছিলেন, আজকের ইসরায়েলি হামলাটি একক সিদ্ধান্ত। আমরা এতে যুক্ত নই। আমাদের প্রধান লক্ষ্য মার্কিন বাহিনীকে সুরক্ষিত রাখা। এরপর থেকেই ট্রাম্প প্রকাশ্যে এই যুদ্ধের কৌশলগত সাফল্য নিজের বলে দাবি করতে থাকেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। তার ভাষায় এটি তার প্রশাসনের একটি বড় অর্জন। তবে সর্বশেষ মন্তব্যে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, শুরু থেকেই পুরো সংঘাতের পেছনে তার উদ্যোগই কার্যকর ছিল। ইরান এখনও তাদের পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মূল্যায়ন দেয়নি। তবে দেশটির কর্মকর্তারা বলছে, দশকের পর দশক ধরে অর্জিত প্রযুক্তি ও দক্ষতার উপর ভিত্তি করে তাদের পারমাণবিক কর্মসূচি এখনও কার্যকর এবং গবেষণা উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। নাজমা, মাই টিভি।
جایی که ممکنه ما هزینه‌های خودمون رو بیایم ইরানের চলমান মুদ্রাস্ফীতির জন্য নিজের সরকারকেই দায়ী করেছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার মতে সরকার অকারণে অতিরিক্ত ফুলে ফেপে ওঠায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ৬ নভেম্বর কুর্দিস্তান প্রদেশে এক বক্তব্যে তিনি বলেন, প্রশাসনিক কাঠামোতে অপ্রয়োজনীয় পদ ও কর্মকর্তার সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যয় বেড়েছে, যা সরাসরি মুদ্রাস্ফীতিকে উস্কে দিচ্ছে। সরকারি পরিসংখ্যান কেন্দ্র জানিয়েছে, সেপ্টেম্বরে ইরানের বার্ষিক মুদ্রাস্ফীতি ছিল প্রায় ৪৯%। পেজেশকিয়ান বলেন, আমাদের প্রশাসনিক স্ফীতি মুদ্রাস্ফীতির প্রধান কারণ। এখানে সবাই কোনো না কোনোভাবে প্রধান বা ব্যবস্থাপকের পদে বসে আছি। তিনি জানান, ব্যয় সংকোচ ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপ, বৈশ্বিক বাণিজ্য বাধা এবং সাম্প্রদায়িক ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাত পরিস্থিতিকে আরও কঠিন করেছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের কিছু স্থাপনায় হামলায় অংশ নেয়। ফলে তেহরান ওয়াশিংটন পারমাণবিক আলোচনাও কার্যত থমকে গেছে। ইরানের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রিক্রুটমেন্ট অর্গানাইজেশনের হিসেবে দেশে বেসামরিক সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় ২৪ লাখের বেশি, যেখানে সামরিক ও নিরাপত্তা খাতের কর্মীরা অন্তর্ভুক্ত নন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, সরকারের বাজেট ঘাটতি অর্থনৈতিক চাপ বাড়িয়ে তুলছে। অকারণ ব্যয় কমিয়ে জনগণের বোঝা হালকা করতে কর্মকর্তাদের প্রতি তিনি তৎপর হওয়ার আহ্বান জানান। নাজমা, মাই টিভি। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এর ফলে আগামী সপ্তাহে তার নির্ধারিত হোয়াইট হাউস সফরে আর কোনো বাধা রইল না। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রসহ বন্ধু রাষ্ট্রগুলোকে সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে দামেস্কো। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়ে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীর সহায়তায় বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সারা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বেই সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটে বলে জাতিসংঘ মনে করছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালটস বলেন, ভোটের মাধ্যমে পরিষদ একটি স্পষ্ট বার্তা দিয়েছে, আসাদের যুগ শেষ এবং দেশটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। সারা আগে ইসলামপন্থী সংগঠন হায়াত তাহরির আল শাম HTS এর নেতৃত্বে ছিলেন, যা একসময় সন্ত্রাসী সংগঠনের সহযোগী হিসেবে পরিচিত ছিল। এই কারণে তিনি জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। তবে গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র এই সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়। একই সঙ্গে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আগামী ১০ নভেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সারার হোয়াইট হাউসে বৈঠক হওয়ার কথা। এর আগে মে মাসে রিয়াদ সফরে দুই দেশের প্রধানের সাক্ষাৎ হয়েছিল। ট্রাম্প তখন সারাকে দৃঢ়চেতা ও শক্তিশালী অবস্থানের নেতা বলে মন্তব্য করেছিলেন। নাজমা, মাই টিভি। 8 planes, 7 planes were shot down. ভারত পাকিস্তান সংঘাত নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ডোনাল্ড ট্রাম্পের চেষ্টাতে বন্ধ হয়েছিল এই সংঘাত, কিন্তু কেন তিনি হঠাৎ এমন মন্তব্য করলেন? ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতে মোট ৮টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল, যা আগে প্রচলিত সংখ্যার চেয়ে বেশি, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মিয়ামিতে অনুষ্ঠিত আমেরিকা বিজনেস ফোরামে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন, সংঘাতের সময় ৭টি বিমান ভূপাতিত হয়েছিল, তবে আরেকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, অর্থাৎ মোট ৮টি বিমান কার্যত ধ্বংস হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সংঘাতের অবসানে তার প্রশাসন নাকি দুই দেশের উপর বাণিজ্যিক চাপ সৃষ্টি করেছিল। ট্রাম্পের ভাষায়, আমি তাদের বলেছিলাম যুদ্ধ বন্ধ না করলে বাণিজ্য বন্ধ হবে, এরপরে তারা শান্তির পথে আসে আর আমরা আবার বাণিজ্য শুরু করি। এটি দারুণ একটি ফলাফল নয় কি? তবে ভারত সরকার ট্রাম্পের এই মন্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লির বক্তব্য, সংঘাত বিরতি সম্পূর্ণ তাদের নিজস্ব কূটনৈতিক উদ্যোগের ফল।
স্বতন্ত্র প্রতিবেদনে জানা গেছে পাকিস্তান দাবি করেছে সংঘাতের সময় 7টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ভারত কিছু ক্ষয়ক্ষতি স্বীকার করলেও 6টির বেশি বিমান হারানোর কথা অস্বীকার করেছে। 22 এপ্রিল কাশ্মীরে এক হামলায় 26 জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। উত্তেজনা চরমে পৌঁছালে 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তি হয়। বিশ্লেষকদের মতে ট্রাম্পের পরিবর্তিত দাবি 5 থেকে 7 আর এখন 8। এই তথ্যগত বিভ্রান্তি দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে। শাহিদা রুবি, মাই টিভি।